বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানে চলছে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনিকে বিদায়ের আনুষ্ঠানিকতা। বিভিন্ন দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের শ্রদ্ধা, 2 কোটি লোক সমাগমের সম্ভাবনা। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 8 দিন পর একজনকে জীবিত উদ্ধার। শুরু হয়েছে ভারী যন্ত্রপাতির ব্যবহার, প্রাণহানি 2,500-এর বেশি। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। ফ্যান, এসি কেনার হিড়িক, বিদ্যুতের উচ্চ মূল্যে নাকাল পরিস্থিতি। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। কাল থেকে শুরু হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন। এরই মধ্যে তেহরান পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আনুমানিক 2 কোটি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ চিরপরিচিত ময়দানে শেষবার হাজির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কফিনবন্দি, কোনো খুতবা বা রাজনৈতিক ভাষণ দেবেন না, বরং তার এই নিথর মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বরণ করেছেন শাহাদাত। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শীর্ষ নেতাকে হারানো অত্যন্ত মানসিক চাপের বিষয়। এই ঘটনা অনেক বেশি বড় ও বেদনাদায়ক। খুব খারাপ লাগছে। মহান নেতাকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। আমিও যুদ্ধে বাবাকে হারিয়েছি। মনটা ভারাক্রান্ত, অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কি করব বুঝতে পারছি না। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। খামেনিকে সম্মান জানাতে তেহরানে অবস্থান করছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী চলবে আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরো 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ধারণা যা হবে ইরানের ইতিহাসে সর্ববৃহৎ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান আহমেদ ফাইদিকে। আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে ইমাম খোমেনি হোসাইনিয়া মসজিদে দেখা যায় তাকে। এ সময় IRGCর অন্যান্য শীর্ষ কমান্ডারও উপস্থিত ছিলেন। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন তৎকালীন IRGC প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর। পরে যুদ্ধের মধ্যেই দায়িত্ব দেওয়া হয় ভাইদিকে। এরপর আত্মগোপনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীকে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা হবে 5 শহরে। প্রতিটিরই রয়েছে আলাদা ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব। ইরানিদের জাতীয় ঐক্য প্রদর্শনের মাধ্যম হিসেবে পরিচিত তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ মসজিদ ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোম। এদিকে কারবালা ও নাজাফের সাথে জড়িয়ে শিয়াদের শেকড়। দাফন হবে যেই মাশহাদে, সেটি খামেনির জন্মস্থান। তেহরানে শুরু, মাশহাদে শেষ হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়। মাঝে ইরানের কোম এবং ইরাকের কারবালা ও নাজাফেও লাখ লাখ শোকাহত মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাবেন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে, কেন এই 5 শহরে নেওয়া হচ্ছে খামেনির মরদেহবাহী কফিন? ইসলামের প্রজাতন্ত্রের শাসনের কেন্দ্রস্থল রাজধানী তেহরান। এই শহরের গ্র্যান্ড মোসাল্লাহ মসজিদে রাখা হয়েছে খামেনির মরদেহ, যা নির্মাণ করা হয়েছে জুমার নামাজ, রাষ্ট্রীয় স্মরণসভা এবং বিভিন্ন ধর্মীয় সমাবেশের জন্য। জীবিত থাকতে এখানে বহুবার খুতবা ও ভাষণ দিয়েছেন খামেনি। রাজনৈতিকভাবে স্থাপনাটি ইরানিদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এরপর খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের কফিন যাবে কোম শহরে। শিয়া মুসলিমদের ধর্মীয় শিক্ষার কেন্দ্র সেটি। কয়েক প্রজন্ম ধরেই কোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীক্ষা নিচ্ছেন আলেমরা, যাদের অনেকেই বর্তমানে ইসলামী প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ সদস্য।
শুধু ইরানি নয়, পুরো বিশ্বের শিয়া সম্প্রদায়ের নেতা বিবেচিত হতেন আয়াতুল্লাহ খামেনি। রক্তাক্ত কারবালা তাদের কাছে ত্যাগের প্রতীক। এখানেই রয়েছে ইমাম হুসেইনের মাজার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার অবস্থিত নাজাফে। এটি মুসলিমদের জ্ঞান চর্চার কেন্দ্র। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি শহরেও নেওয়া হবে খামেনির মরদেহ। 4 শহরের শোকযাত্রা শেষে জন্মভূমি মাশহাদে ফিরবে খামেনির নিথর দেহ। যে শহরে কেটেছে শৈশব, সেখানেই ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ইরানিদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত মাশহাদে প্রতি বছর যান লাখ লাখ শিয়া অনুসারী। বিশ্বের সবচেয়ে বড় অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজা। 1989 সালের জুনে তেহরানে অনুষ্ঠিত ওই জানাজায় অংশ নেন 1 কোটিরও বেশি মানুষ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরও নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দেয় জানাজায়, যাতে প্রাণ যায় 8 জনের, আহত হয়েছিল 11,000 মানুষ। 1989 সালের 6 জুন সকাল থেকেই তেহরানের রাজপথ পরিণত হয় মানুষের সমুদ্রে। শুধু রাজধানী নয়, ইরানের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মরদেহ বহন করছিলেন বিপ্লবী গার্ডের সদস্যরা। অন্যদিকে মাথার বুক চাপড়ে শোক প্রকাশ করছিলেন লাখো মানুষ। জানাজা পড়ান আয়াতুল্লাহ মোহাম্মদ রেজা। সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে আবেগে বারবার থেমে যায় তার কণ্ঠ। জানাজা শেষে কাঠের কফিনে মরদেহ তুলে বেহেশতে জাহরা কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। কিন্তু এরপরই ঘটে ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা। প্রিয় নেতাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে লাখো মানুষ একযোগে ছুটে যায় খামেনির কফিনের দিকে। ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে কফিন থেকে ছিটকে পড়ে যায় 86 বছর বয়সী খামেনির সাদা কাফনে মোড়ানো মরদেহ। মুহূর্তে শুরু হয় চরম বিশৃঙ্খলা। কেউ মরদেহ স্পর্শ করতে চাইছিলেন, কেউ কফিন আঁকড়ে ধরছিলেন। বিপ্লবী গার্ড সদস্যদের অনেককেই লাঠিচার্জ করতে দেখা যায়। এক পর্যায়ে ফাঁকা গুলিও করে নিরাপত্তা বাহিনী। তবুও থামেনি জনস্রোত। মরদেহ বহনকারী গাড়ি মানুষের ঢলে সম্পূর্ণ আটকে যায়। মাত্র আধা মাইল অতিক্রম করতে লেগে যায় 2 ঘন্টারও বেশি সময়। সেদিন তেহরানের তাপমাত্রা ছিল প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। গরম আর অতিরিক্ত ভিড়ে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের উপর পানি ছিটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিশৃঙ্খলায় প্রাণ যায় 8 জনের, প্রায় 11,000 মানুষ আহত হন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সেদিনের দাফন অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পুনরায় আয়োজন করে দাফন সম্পন্ন করা হয়। ইতিহাস বলছে সেই জানাজায় অংশ নিয়েছিলেন 1 কোটির বেশি মানুষ, অর্থাৎ সে সময় ইরানের মোট জনসংখ্যার 6 ভাগের 1 ভাগ। এই রেকর্ড এখনো বিশ্বের বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্ধ হয়ে থাকা সরাসরি আলোচনা আবার শুরু করতে চেষ্টা চালাচ্ছে কাতার। এ লক্ষ্যে দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে সমঝোতা স্মারক বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কাতার জানিয়েছে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এদিকে তেহরান বলছে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা, তথ্য ও প্রতিবেদন বিনিময় এবং আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর আগে দোহায় সরাসরি আলোচনায় কথা বলে ওয়াশিংটন, তবে তা নাকচ করে তেহরান। পারস্য উপকূলের নিরাপত্তা আরও জোরদার করেছে IRGC। ওমান সংলগ্ন রুটে জাহাজগুলোকে আগাম শনাক্তের লক্ষ্যে মোতায়েন করেছে বিশেষ বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। এই বাহিনী হরমুজ প্রণালীর ওমান সংলগ্ন রুটে চলাচলকারী জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে। বিশেষায়িত প্রযুক্তিতে সজ্জিত এই গোয়েন্দা বিভাগের কাজ জাহাজগুলো আগাম শনাক্ত করা এবং সতর্ক বার্তা জারি করা। এর আগে IRGC জানায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে মানতে হবে তাদের দেয়া নির্দেশনা। নির্ধারিত রুটের বাইরে অন্য পথ ব্যবহার না করার নির্দেশনা দেয় তারা। ভেনেজুয়েলার ভূমিকম্পে 8ম দিনে অলৌকিকভাবে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লা গুয়াইরা রাজ্যের একটি শপিং মলের ধ্বংসস্তূপে মেলে সন্ধান। টানা 17 ঘন্টার চেষ্টায় উদ্ধার হন 44 বছরের নিরাপত্তারক্ষী হার্নান আলবার্তো গিল। বর্তমানে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসায় উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে ভারী যন্ত্রপাতি। সরকারি হিসেবে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2595 জনে, নিখোঁজ 38,500।
খাবার আর পানি শূন্য অবস্থায় টানা 8 দিন। প্রথম কয়েকদিন হয়তো বিশ্বাস ছিল উদ্ধারকারীরা আসবেন, কিন্তু সময় যতই গড়িয়েছে ততই ক্ষীণ হয়েছে বেঁচে ফেরার আশা। তবুও হার মানেননি হান্নান আলবার্তো গিল। জীবনের শেষ আশাটুকু আঁকড়ে ধরে অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে দেখা মেলে আশার আলোর। প্রাণের স্পন্দন টের পেয়ে টানা 3 দিনের চেষ্টায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা গিলের কাছে টিউবের মাধ্যমে পানি পৌঁছে দেন উদ্ধারকারীরা। এল সালভাদর ও চিলির উদ্ধারকারী দলের টানা 70 ঘন্টার অভিযানের পর স্ট্রেচারে করে তাকে বের করে আনা হয়। সেই মুহূর্তে উপস্থিত সবার চোখ ভিজে ওঠে, মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। শুরুর দিনগুলো ছিল শুধু দুঃখ আর অসহনীয় যন্ত্রণার। জানতাম না সে বেঁচে আছে নাকি মারা গেছে। পরে যখন শুনলাম সে জীবিত, তখনই আবার বাঁচার আশা ফিরে পাই। না খেয়ে পানি ছাড়াই এতগুলো দিন সে টিকে ছিল। সে একজন সত্যিকারের যোদ্ধা। তাকে প্রথম চুমুক পানি খাওয়াতে আমাদের প্রায় 3 দিন সময় লেগেছে। গত রাতে আনুমানিক রাত 10টার দিকে হার্নানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হই। এটিই ছিল আমাদের সবচেয়ে বড় সাফল্য। তবে ভেনিজুয়েলার হাজারো পরিবারের বাস্তবতা এখনো নির্মম। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য মানুষ। কেউ খুঁজছেন সন্তানকে, কেউ বাবা মাকে, আবার কেউ জীবন সঙ্গীকে। বিধ্বংসী এই ভূমিকম্পের টানা 8 দিন পেরিয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। তাই এবার ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী বাহিনী। স্বজনদের এখন একটাই প্রত্যাশা, অন্তত প্রিয় মানুষটির মরদেহটি যেন খুঁজে পান। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে সংঘর্ষ, চুরি ও লুটপাটের ঘটনা ঘটছে। এদিকে বিপুল সংখ্যক মরদেহ সংরক্ষণের জন্য কারাকাসে পর্যাপ্ত মর্গের ব্যবস্থাও নেই। সরকারি হিসেবে 2 দফা শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছে অন্তত 2595 জন। নিখোঁজ রয়েছেন আরো কয়েক হাজার মানুষ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 8 দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে একটি কুকুরকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বাডি নামের এই কুকুরটিকে ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে টেনে তোলা হয়। দীর্ঘ সময় খাবার ও পানি ছাড়া বেঁচে থাকা এটিকে অলৌকিক আখ্যা দেওয়া হচ্ছে। 6 বছর বয়সী এই কুকুরটিকে ভূমিকম্পের পর থেকেই খুঁজছিলেন তার মালিক আলভেস। এক পর্যায়ে আশা ছেড়ে দিয়েছিলেন তিনি, কিন্তু ভেঙে পড়া ভবনে প্রয়োজনীয় কিছু জিনিস আনতে গিয়ে ক্ষীণ স্বরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পান। সাথে সাথেই খবর দেন উদ্ধারকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে বহু প্রচেষ্টার পর বাডিকে বের করে আনতে সক্ষম হন তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলায় প্রাণহানি বেড়ে কমপক্ষে 30 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার রাতে কয়েক দফায় 11 ঘন্টারও বেশি সময় ধরে এই হামলা চালায় রুশ বাহিনী। এটি শহরটিতে চালানো এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিযোগ উঠেছে। টার্গেট করা হয় কিয়েভের বিশাল এলাকা, যার মধ্যে অন্তত 130টি আবাসিক ভবন, হোটেল, অ্যাম্বুলেন্স স্টেশন সহ অন্যান্য স্থাপনা রয়েছে। মস্কোর দাবি, রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলার জবাবে ইউক্রেনের সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয় দেশটিতে। হামলার কারণে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তীব্র দাবদাহের কারণে ফ্যান এবং এসি কেনার হিড়িক পড়েছে ইউরোপ জুড়ে। মূলত শীত প্রধান অঞ্চল হওয়ায় ইউরোপের দেশগুলোয় এসির তেমন প্রয়োজনীয়তা ছিল না। পাশাপাশি ঐতিহাসিক, সাংস্কৃতিক আর জলবায়ু নীতিও এসি কেনা থেকে বিরত রেখেছিল এই অঞ্চলের মানুষদের। তবে চলতি গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে। প্যারিসের এসি ও ফ্যানের দোকানে উপচে পড়া ভিড়। অসহনীয় গরম থেকে স্বস্তি পেতে ফ্যান ও এসি কেনার হিড়িক পড়েছে ফ্রান্স জুড়ে। একই চিত্র ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। শীত প্রধান অঞ্চল ইউরোপ। মূলত জুন থেকে আগস্ট পর্যন্ত থাকে গ্রীষ্মকাল। এই সময় অঞ্চলটির গড় তাপমাত্রা সাধারণত 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তীব্র শীত হয় ইউরোপের মানুষ বরাবরই গ্রীষ্মকালের উষ্ণতা উপভোগ করে। ফলে ইউরোপের বাড়ি নির্মাণে এসিকে কখনো অপরিহার্য মনেই করা হয়নি। মোটা দেওয়াল, উঁচু ছাদ এবং প্রাকৃতিকভাবে বাতাস চলাচলের ব্যবস্থাই গরম থেকে স্বস্তি দিতে যথেষ্ট ছিল। তাই এসিকে তারা এক ধরনের বিলাসিতা হিসেবেই দেখে। পুরো ইউরোপে মাত্র 20% বাড়িতে এসি রয়েছে, অথচ যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ায় এই হার 90%-এরও বেশি।
এর পাশাপাশি ইউরোপের অসংখ্য ভবন শত শত বছরের পুরনো। এসব ঐতিহাসিক স্থাপনায় নতুন করে এসি বসানো যেমন ব্যয়বহুল, তেমনি অনেক ক্ষেত্রেই কারিগরি ও আইনগতভাবে জটিল। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমাতে ইউরোপ দীর্ঘদিন ধরেই জ্বালানি দক্ষ ভবন নির্মাণ ও ব্যবহারে গুরুত্ব দিয়ে আসছে। প্রশাসনিক জটিলতাও কম নয়। অনেক দেশে ভাড়াটিয়ারা ইচ্ছে করলে নিজেদের বাসায় এসি বসাতে পারেন না। ভবনের মালিক বা স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এমন পরিবর্তন করা যায় না। ফলে প্রয়োজন থাকলেও অনেক মানুষ গরম থেকে রক্ষার কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। পাশাপাশি ইউরোপের দেশগুলোতে বিদ্যুতের দাম বেশ ব্যয়বহুল। ফলে এসি চালালেও যে বিদ্যুৎ বিল আসে তা পরিশোধ করার সক্ষমতা অনেক ইউরোপীয়রই নেই। এছাড়া ঐতিহ্যবাহী স্থাপনায় সৌন্দর্য রক্ষার বিষয়টিও ইউরোপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের মতে ভবনের বাইরের অংশে এসি ইউনিট বসালে নষ্ট হয় শত বছরের পুরনো স্থাপত্যের নান্দনিকতা। তাই অনেক শহরে এ ধরনের স্থাপনায় এসি স্থাপনের ওপর কড়াকড়ি রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে সেই বাস্তবতা। ঘন ঘন তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী দাবদাহ এবং রেকর্ড তাপমাত্রা ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেকের মতে সেখানে এসি এখন আর বিলাসিতার প্রতীক নয়, বরং জনস্বাস্থ্য ও নিরাপত্তার প্রয়োজনীয় অবকাঠামো। অধিকৃত পশ্চিম তীরে আবারও জলপাই বাগানে বুলডোজার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে জুবুবা গ্রামে একদিনেই উপড়ে ফেলা হয় প্রায় 500 জলপাই গাছ। ধ্বংস হয়েছে অন্তত 50 ডুনাম কৃষি জমির বাগান। বার্ষিক জলপাই সংগ্রহ মৌসুম শুরুর মাত্র কয়েক মাস আগে চালানো এই অভিযানে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। কারণ পশ্চিম তীরের হাজারো ফিলিস্তিনি পরিবারের প্রধান জীবিকার উৎসই জলপাই চাষ ও এর ফলন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, অভিযান এখানেই শেষ নয়। আগামী কয়েকদিনে আরও প্রায় 120 ডুনাম জলপাই বাগান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে নোরো ভাইরাসে আক্রান্ত হয়েছেন একটি প্রমোদ তরীর 125 জন যাত্রী ও ক্রু সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোতে নোঙর করে প্রিন্সেস ক্রুজের একটি জাহাজ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, রুবি প্রিন্সেস নামের জাহাজটি 20 দিনের সমুদ্র যাত্রায় ছিল। এ সময় 102 জন যাত্রী এবং 23 জন ক্রু সদস্যের শরীরে নোরো ভাইরাস শনাক্ত হয়। ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে বিদ্রোহী গোষ্ঠীরা। এরপরেই আগুন ধরিয়ে দেওয়া হয় বিমানটি। বৃহস্পতিবার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে, তাতে এই তথ্য জানানো হয়। শুক্রবার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী মার্কিন ওই পাইলটের মরদেহ উদ্ধার করে। নিহত মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ গস্টিন। পাপুয়ার প্রত্যন্ত গ্রামে খাদ্য, জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের কাজ করতেন তিনি। তবে বেসামরিক বিমানটিতে প্রায়ই ইন্দোনেশিয়ার সেনা সদস্যদের পরিবহন করতেন বলে অভিযোগ বিদ্রোহী গোষ্ঠীটির। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে নিহত হয়েছেন অন্তত 40 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। শুক্রবার বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী শেরানি ঝোপ মহাসড়কের দানাসার এলাকায় এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। আহত 8 জনকে ঝোপ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। খাইবার পাখতুনখোয়ায় উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নেন। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন, আহত আরও 22 জন। বৃহস্পতিবার প্রধান আদালত কমপ্লেক্সের কাছে হামলা হয়, তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পর পুরো এলাকা জুড়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। দামেস্কের গভর্নর মাহের ইদলিবি জানান, প্রাথমিকভাবে এটি সাধারণ প্রযুক্তিতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইস বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। ভারত আর জাপানের ভৌগোলিক দূরত্ব অনেক হলেও প্রধানমন্ত্রী সানাই তাকাইচিকে নিজের ছোট বোন সম্বোধন করে সেই দূরত্ব যেন ঘুচিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে মোদীর এই স্নেহ মাখা সম্বোধন এখন বেশ আলোচনায়। ভারতে 3 দিনের সফরে আসা তাকাইচির অভ্যর্থনায় যে ভারত কোনো কমতি রাখেনি সহজেই বোঝা যাচ্ছে। ভারত ও জাপান এই দুই দেশ তাদের কৌশলগত সম্পর্ককে আরো গভীর করতে $10 বিলিয়ন বেশি মূল্যের একাধিক চুক্তি সই করেছে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, জ্বালানি এবং বিনিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে নরেন্দ্র মোদী ও সানাই তাকাইচি এসব চুক্তিতে সই করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী জানান, ভারত জাপান বিনিয়োগ অংশীদারিত্ব ধারাবাহিকভাবে আরো শক্তিশালী হচ্ছে। চুক্তিগুলোর আওতায় আগামী 10 বছরে ভারতে মোট প্রায় $62 বিলিয়ন জাপানি বিনিয়োগের নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও নতুন উচ্চতায় পৌঁছেছে।
প্রথমবারের মতো যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের একটি প্রকল্পে সমঝোতা হয়েছে। এ বিষয়ে মোদি বলেন, আমরা এখন যৌথভাবে এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করব যা আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা আরও শক্তিশালী করবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, আমরা ভারত ও জাপানের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও বাড়াবো। আঞ্চলিক শান্তির জন্য সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারত মহাসাগরে মহড়া বাড়াবো। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এটি প্রথম সরকারি সফর। সফরে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি জাপানের 150টিরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। সফরের অন্যতম লক্ষ্য হলো সরকারি ও বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো এবং দুই দেশের বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন মাত্রা দেওয়া। সফরকালে দুই প্রধানমন্ত্রী ভারতের হরিয়ানা রাজ্যে মারুতি সুজুকি ইন্ডিয়ার নতুন উৎপাদন কারখানারও উদ্বোধন করেছেন, যা দুই দেশের শিল্প ও বিনিয়োগ সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও জাপানের এই চুক্তিগুলো শুধু বাণিজ্য ও বিনিয়োগ নয়, বরং প্রযুক্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতিতেও ভারত জাপান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। স্বপ্ন, সম্ভাবনা আর উজ্জ্বল ভবিষ্যতের দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশের মতো লাখো বাংলাদেশি প্রবাসী দেশটিকে বেছে নিয়েছেন ভাগ্য বদলের ঠিকানা হিসেবে। সেই স্বপ্নযাত্রাকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে এবার ভিসা, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে আমিরাত সরকার। নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে অবস্থানরতদের আশ্রয় বা কাজ দিলে অপরাধের গুরুত্ব ভেদে ন্যূনতম 2 মাসের কারাদণ্ড, 1 লাখ থেকে সর্বোচ্চ 50 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে। বিদেশিদের সাজা শেষে নিজ দেশে ফেরত বা বাধ্যতামূলক নির্বাসন দেয়া হবে। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল হতে পারে। আমাদের আইন আগে জানতে হবে, ভিসার আইন। আমরা যারা এখানে জব জয়েন করি তাদের যেমন আইন জানা দরকার, তেমনি যারা নিয়োগকর্তা, যারা নিয়োগ দেন তাদেরও অনেক কিছু মেনটেন করা উচিত, আইন জানা উচিত। আমরা একটা কোম্পানিতে ভিসা এসে ইমিডিয়েটলি ওই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে জয়েন করি, বাট এটা না জেনে যে ওই কোম্পানিতে কাজ করার জন্য একটা এনওসির প্রয়োজন, বা আমি যদি কোথাও জয়েন করতে চাই সেক্ষেত্রে আমার এমিরেটস আইডি থাকা প্রয়োজন। এই যে আইনগুলা, জেনারেল কানুনগুলা, এইগুলো যদি না জানেন তাহলে এন্ড অফ দ্য ডে নিয়োগকর্তা এবং নিয়োগকৃত যে ব্যক্তি দুইজনই সমস্যা পড়ে। প্রবাসীরা জানান, ভিসা ব্যবসায়ের সঙ্গে জড়িত দালালরাই অবৈধভাবে অবস্থানের মতো অপরাধে বাধ্য করেন তাদের। এই ধরনের অপরাধ দমনে আমিরাত প্রশাসনের আইন সংস্কারকে স্বাগত জানান তারা। জানান, অবৈধ অবস্থান শূন্যে নামানো সম্ভব হলে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, পর্যটন সহ সব খাতেই বৈধভাবে কর্মী প্রবেশের সুযোগ বাড়বে। দক্ষতা অনুযায়ী পারিশ্রমিকও নিশ্চিত হবে। আমরা বাঙালি যারা আছি তারা অনেকেই দালালের মাধ্যমে এখানে কাজ করতে চাই, ভিসা প্রসেসিং করতে চাই, কিন্তু সেটা না করে যদি আমরা সরকারি যে সাইটগুলো আছে এবং সরকারি অ্যাপ্রুভ যে টাইপিং সেন্টারগুলো আছে সেগুলোর মাধ্যমে যদি আমরা বিষয়গুলো প্রসেসিং করতে পারি তাহলে আমরা অনেকটা নিরাপদ থাকি। দেশের নিয়ে আমরা বিদেশেও একটি ভুল কাজ করি, সেটি হচ্ছে যদি আমাদের কোনো প্রয়োজনে কাগজপত্র ডকুমেন্টারি করতে হয় তখন আমরা দেশের মতো এখানেও অবৈধ পন্থা অবলম্বন করি। যদি আমরা এখানে বৈধ পন্থা অবলম্বন করে সঠিকভাবে আমরা কার্য সম্পন্ন করতে পারি তাহলে এখানে নিরাপদে বসবাসের যোগ্য একটি দেশ হিসেবে নিজের জন্য আবির্ভূত হবে। আমিরাতে থাকা বাংলাদেশিদের নির্দিষ্ট সময় ভিসা নবায়ন, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। দেশটিতে যেতে আগ্রহীদের সরকারি প্ল্যাটফর্ম ও লাইসেন্সধারী এজেন্সির সহযোগিতায় আবেদন, যথাযথ নিয়ম অনুসরণ ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তারা। একসময় মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতায় থাকাকালে ব্যক্তিগত ব্যবসা থেকে দূরে থাকার চেষ্টা করতেন। এই যেমন যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট হ্যারি এ স্টুরম্যান হোয়াইট হাউস ছাড়ার পর প্রতি মাসে মাত্র $113 সেনা পেনশন পেতেন। তিনি তার নিজের ডায়েরিতে লিখেছেন, প্রেসিডেন্ট পদের মর্যাদা ও সম্মানকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়। কয়েক দশক পর জর্জ ডব্লিউ বুশ যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান তখন তিনি নিজের সব বিনিয়োগ ব্লাইন্ড ট্রাস্টে হস্তান্তর করেছিলেন, যাতে নিজে সেগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ না রাখেন। এমনকি 2008 সালের অর্থনৈতিক সংকটে তার নিজের সম্পদের কি অবস্থা হয়েছিল সেটিও নাকি তিনি জানতেন না।
কিন্তু এবার এক ধাক্কায় সেই ইতিহাস পুরোপুরি বদলে দিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের সদ্য প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী 2025 সালে হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরেই ট্রাম্প আয় করেছেন অন্তত $2.2 বিলিয়ন। ইতিহাসবিদদের মতে ক্ষমতায় থাকা অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এত বড় আয়ের নজির আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের আয় ও সম্পদের সবচেয়ে বড় উৎস এখন ক্রিপ্টোকারেন্সি। শুধু এই খাত থেকেই ট্রাম্প আয় করেছেন প্রায় $1.4 বিলিয়ন। সরকারি নীতি বিষয়ক কার্যালয়ে জমা দেওয়া বিবরণী অনুযায়ী ট্রাম্প ও তার ছেলেদের প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ট্রাম্পের কোম্পানিগুলো পেয়েছে প্রায় $800 মিলিয়ন। এর মধ্যে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে এসেছে $520 মিলিয়নেরও বেশি। কোম্পানির শেয়ার বিক্রি থেকে এসেছে $250 মিলিয়নেরও বেশি। এছাড়া নিজের ট্রাম্প মেমো কয়েন বিক্রি করে তিনি আরো $635 মিলিয়ন আয় করেছেন। মাত্র 1 বছর আগে এই খাত থেকে তার আয় ছিল মাত্র $57.35 মিলিয়ন। অর্থাৎ 1 বছরের ব্যবধানে সেই আয় এক ধাক্কায় বেড়েছে প্রায় 9 গুণ। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী 2025 সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প পরিবার ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন ব্যবসা থেকে মোট $2.3 বিলিয়ন বেশি আয় করেছে। শুধু ক্রিপ্টো নয়, তার পুরনো ব্যবসা অর্থাৎ গলফ কোর্স ও লাক্সারি রিসোর্টগুলো থেকেও বিপুল আয় হচ্ছে। 2025 সালে এই খাত থেকে তার আয় 15% বেড়ে $500 মিলিয়ন বেশি হয়েছে। বিশেষভাবে নজর কাটছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যেসব ক্লাবে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সেসব ক্লাবের আয়ও দ্রুত বেড়েছে। ফ্লোরিডার বিখ্যাত মার-এ-লাগো রিসোর্টের আয় $50 মিলিয়ন থেকে বেড়ে $77 মিলিয়ন পৌঁছেছে। তবে লস অ্যাঞ্জেলেসে থাকা ট্রাম্পের গলফ কোর্সের আয় এবার কিছুটা কমেছে। ক্রিপ্টো ও গলফ ব্যবসার পাশাপাশি ট্রাম্পের আয় এসেছে আরো কয়েকটি খাত থেকে। এই যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে আইনি বিরোধ মিটিয়ে তিনি $80 মিলিয়ন বেশি আয় করেছেন। নিজের কোম্পানি ট্রাম্প ব্র্যান্ড বিদেশি আবাসন প্রকল্পে ব্যবহারের অনুমতি দিয়ে আয় করেছেন $52 মিলিয়ন। এছাড়া নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ তার মালিকানাধীন বিভিন্ন বাণিজ্যিক ভবন থেকেও আয় হয়েছে, যদিও এই খাতের প্রবৃদ্ধি তুলনামূলক ধীর। আর্থিক বিবরণী অনুযায়ী ট্রাম্প 2025 সালে চার্লস শ্বাব ব্যাংক থেকে ঋণ নিয়েছেন $50 মিলিয়ন বেশি। তবে কি কাজে এই ঋণ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ট্রাম্পের এই 2025 সালের আর্থিক খতিয়ান মার্কিন রাজনীতিতে এক নতুন ধারার জন্ম দিল, যেখানে একসময় হোয়াইট হাউসের ক্ষমতাকে ব্যবসার বাইরে রাখার রেওয়াজ ছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিলেন ক্ষমতার মসনদ এবং $বিলিয়ন ব্যবসা কিভাবে একই সঙ্গে ম্যান্ডেট ও মুনাফার নতুন রেকর্ড গড়তে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।